দর্শক আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের বিশেষ আয়োজনে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং বলে রাখি আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে আসলে প্রকৌশল যে খাত সেই খাতে নোবেল বিজয়ী বললে খুব একটা ভুল হবে না, অন্তত সেভাবে আমরা তুলনাটা করতে পারি। কারণ যুক্তরাষ্ট্রে সাধারণত দেখা যায় বৈশ্বিক প্রেক্ষাপটে প্রকৌশল খাতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা খুব রিমার্কেবল কন্ট্রিবিউশন করেছেন, কীর্তিমান মানুষজন, তাদের ভেতর থেকে সর্বোচ্চ কীর্তিমান ব্যক্তিদের নিয়ে একটা সদস্য পদের আয়োজন করা হয়, যেখানে তাদেরকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। এটা যুক্তরাষ্ট্রের ভাষায় বলা হয় ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং। এবং বাংলাদেশের ইতিহাসে দেখা যায় যে একাডেমিশিয়ান হিসেবে তিনজন ব্যক্তি এই সদস্যপদ পেয়েছেন, এবং সেই হিসেবে আমার সঙ্গে এমনই সদস্যপদ পাওয়া একজন শিক্ষাবিদ আছেন। আমি পরিচয় করে দিতে চাই, প্রকৌশলী তাহের আবু সাইফ আমার সঙ্গে আছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং যখন আমরা শিক্ষাবিদ যারা আছেন, যারা বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাদেরকে আমরা যখন পাই, আমরা জানার চেষ্টা করি আমাদের দেশের যে ভিশন স্মার্ট বাংলাদেশের, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ পাওয়া যায় কিনা, যেটা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবে, কারণ আমরা সবাই চেষ্টা করছি এখন। সো সেই হিসেবে শুরুতে আপনার কাছে এই অংশটা নিয়ে আসতে চাই, তারপর ধারাবাহিকভাবে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো। প্রথমত 2041 সালের রোড ম্যাপে আমরা আছি, স্মার্ট বাংলাদেশ আমরা চাই। কোন কোন জায়গাগুলো নিয়ে কাজ করার প্রয়োজনটা আপনি দেখেন আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে? জি, আমার যেটা মনে হয় যে এখন বাংলাদেশের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটা বড় সম্পদ হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, এবং অনেক বড় একটা ইয়াং জেনারেশন আছে যারা খুব ডেডিকেটেড, খুব স্মার্ট, খুব ইন্টেলিজেন্ট, শুধু সুযোগের অভাব তাদেরকে সুযোগটা দিতে হবে। এখন সুযোগটার জন্যে আমাদের একটু চিন্তা করতে হবে আমাদের লিডারশিপ থেকে যেটা আসবে, যে কোন কোন খাতে ইনভেস্ট করলে পরে এই ইয়াং জেনারেশনকে নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিকে নিয়ে আসা যায়। তো আমি অনেক দিন ধরে বলছি যে আমাদের এখানে ন্যানো টেকনোলজি বা মাইক্রো ন্যানো টেকনোলজির স্কোপটা নাই এখন পর্যন্ত আমার জানা মতে। তো এটা একটা হচ্ছে যে ওই ল্যাবরেটরিগুলো যদি তৈরি করা যায় শিক্ষার জন্যে, সেটা বইটা হতে পারে বা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, তো একটা কোর্স থাকবে যেখানে ছাত্ররা ওটা শিখতে পারবে, ওই টেকনোলজি শিখতে পারবে, এবং ওখানটাই এখন ওই টেকনোলজির ভিত্তিতে আমাদের সব কিছু, আমাদের স্মার্টফোন, আমাদের টেলিভিশন, আমাদের সব সেন্সার্সগুলো, সব কিছুই এখন ন্যানো টেকনোলজি বেসড। তো আমাদের ছেলেপেলেরা এখান থেকে বাইরে যেয়ে ওই টেকনোলজি শিখে দে আর কন্ট্রিবিউটিং, ওই অ্যাডভান্স টেকনোলজি কন্ট্রিবিউট করছে, বড় বড় ল্যাবে কাজ করছে, ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ইন্টেলে কাজ করছে অনেকজন। তো আমরা পারবো না কেন? আমার ধারণা যে আমরা যদি ওই প্রসেসটা শুরু করি, টেকনোলজি এই নতুনটা ডিরেকশন শুরু করি, তাহলে আমার মনে হয় আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই আছে যারা এখান থেকে শিখতে পারবে, এখানেই গবেষণা করবে, শিখবে, গবেষণা করবে, এবং দেশের জন্য যা দরকার, যে সমস্ত টেকনোলজি দরকার, সেগুলো আমরা ইনভেন্ট করতে পারবে এবং বাইরেও রপ্তানি করতে পারি আমরা। কাজে এইটা আর দেরি করার স্কোপ নাই। স্যার, এই যে কথাগুলো আপনি বলছেন, এটা আমি বুঝতে পারছি যে একটা মানে কনফিডেন্স আপনার মধ্যে আছে। এই কারণে আছে যে 2005 সালের আগে যে বাংলাদেশটা ছিল, এখন এই যে ধারাবাহিকভাবে আমরা আসলে টেকনোলজিক্যালি ডেভেলপ হতে হতে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, যে কারণে আমাদের স্বপ্নটা বড় হয়েছে এবং আপনারাও এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিতে পারছেন। কিন্তু যেটা বাস্তবতা, যে আমরা আমাদের অনেক মেধা ইতোমধ্যেই তৈরি করতে পেরেছি, কিন্তু ব্যবহারটা করতে পারছি না, বা যারা আসলে শ্রমটা দিচ্ছে, মেধাটা দিচ্ছে দেশের বাইরে। সেরকম একটা খাত হচ্ছে সিলিকন মাইক্রোচিপ ডিজাইন। আপনার কি মনে হয় যে আমাদের দেশে এই ন্যানো টেকনোলজির পাশাপাশি এই খাতটাকে যদি এগিয়ে নিতে হয়, কোথা থেকে কাজটা শুরু করতে হবে? হ্যাঁ, আসলে ওই সিলিকন মাইক্রোচিপ ডিজাইন আর ন্যানো টেকনোলজি আসলে একই জিনিস। এই জন্য যে ওই সিলিকন চিপটা ডিজাইন করার পরে যেটা কাগজে কলমে করা হচ্ছে, সেটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হয় চিপ বানানোর জন্যে, সেটার জন্যই হচ্ছে মাইক্রো ন্যানো টেকনোলজি। মানে যেটা আমেরিকায় তৈরি হয়েছিল 50s দিক থেকে, এখন অ্যাডভান্স হতে হতে ইন্টেল, অ্যাপেল যারা করে। তো আমাদের হয়তো অত অ্যাডভান্স যাওয়ার দরকার নেই। আমাদেরকে যদি এখন আমার জানা মতে অ্যাপেল অ্যাবাউট 5 ন্যানোমিটার লাইন তৈরি করতে পারে, খুবই খুবই অসম্ভব ছোটো, যে M2 M3 চিপ যেগুলো। আর আমরা যদি 1 মাইক্রনও করতে পারি, যেটা যেটা খুবই সহজ এখন, কিন্তু ওটা দিয়ে অনেক কাজ করা যায়, অনেক চিপ তৈরি করা যায়। তো আমরা যদি ওখানে শুরু করি, তাহলে আমরা ওই মোর অ্যাডভান্স টেকনোলজি যেতে পারবো। তো আমার ধারণা হচ্ছে আমাদের টেকনিক্যাল নোহাটা তৈরি করতে হবে, কিন্তু ওই যারা করবে তারা কিন্তু রেডি, মানে যারা এই জিনিসটা শিখতে পারবে। আমার ধারণা হচ্ছে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং
প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে ওদেরকে খুব সহজেই এই শিক্ষাটা দেওয়া সম্ভব। এবং একবার শিক্ষা হয়ে গেলে আমাদের তরুণীরাই চিন্তা করবে যে আমাদের দেশের জন্য কি অ্যাপ্লাই করা যায় বা কি প্রোডাক্ট করলে পরে বাইরেও রপ্তানি করা যায়। তো আমি খুবই কনফিডেন্ট যে এটা এখন ওই স্মার্ট টেকনোলজিতে যাওয়ার জন্যে আমাদের নিজস্বভাবে আমরা ডিজাইন করতে পারবো চিপ, নিজেভাবে ডিজাইন করে এটাকে বানাতে পারবো চিপগুলো, অ্যান্ড দের উইল বি লট অফ ইনোভেশন এর মধ্যে আসবে। চমৎকার। আরেকটা বিষয় মানে প্রায় শোনা যায় যে আর্থিক নিরাপত্তা বলুন, নিজস্ব তথ্যের গোপনীয়তা বলুন, সব ক্ষেত্রেই লেনদেনে খুব চমৎকার একটা প্রক্রিয়া হচ্ছে ব্লকচেন। এবং দেখা যায় এই টেকনোলজি ব্যবহার করার খাত নাই এমন কোনো জায়গা নেই, সব ক্ষেত্রে করা যায়। এবং আমরা যখন অলিম্পিয়াডগুলো করি আমরা খুব ইনোভেটিভ আইডিয়া পাই, প্রোটোটাইপ পাই, কিন্তু মানে সুনির্দিষ্ট বিজনেস মডেলও নাই, ইকোসিস্টেম না থাকার কারণে ইনভেস্টররা আগ্রহ দেখায় না। ব্লকচেন নিয়ে আপনি বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন? আসলে এই সবগুলোই যেগুলো মানে নতুন টেকনোলজির মধ্যে পড়ে, ওটা এআই হোক, মেশিন লার্নিং হোক, ব্লকচেন হোক, এই সবগুলোই হচ্ছে আমাদের তরুণরা, আমার মনে হয় তরুণরা খুব বুভুক্ষ, মানে দে ওয়ান্ট টু ইউজ ইট, দে ওয়ান্ট টু টেক পার্ট ইন ইট। আর ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যে দের উইল বি অলওয়েজ রিস্কস, কিন্তু ওই রিস্কটা নিতে হবে। ওই টেকনোলজিতে রিস্ক না নিলে কখনোই আগানো সম্ভব না। কিন্তু আমার মনে হচ্ছে রিস্কটা বাংলাদেশের জন্য অনেক কম, কারণ এখানে ট্যালেন্ট বেশি অনেক। ওটা খুব রেয়ারলি ওটা লস হবে আমার ধারণা মতে, কারণ একে তো হচ্ছে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছে এখানে পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, কাজেই আমার মনে হয় আর টেকনোলজি অনেক ডেভেলপ করে গেছে বাইরে, কাজে এমন আমরা শিখতে পারবো যে হোয়াট ডিডন্ট ওয়ার্ক, কোনটা ফেল করলো, কোনটা সাকসেসফুল হলো। সো দের ইজ লট অফ লিটারেচার টু লার্ন ফ্রম। তো আমার মনে হয় এখন ওই সব ধরনের কম্পিউটার বেসড অ্যান্ড হার্ডওয়্যার বেসড আমাদের রিস্কটা নেওয়াটা উচিত, অ্যান্ড এটা লাইকলি টু সাকসিড ইজ হাই। চমৎকার। আরেকটা বিষয় একটু জানতে চাই, বলা যেতে পারে দুটো প্রশ্ন আমি একসাথে করতে চাই এবং এটা কিছুটা ব্যবসায়িক দিক হতে পারে। সাধারণত দেখা যায় যে ব্যবসায়ীরা বলেন, যারা প্রযুক্তি ব্যবসায়ী তারা বলেন যে আমরা আসলে অপেক্ষা করতে থাকি কিছু তরুণদের যারা আসলে খুব ডাইনামিক, যারা মোটামুটিভাবে দক্ষ, এবং তাদেরকে নিয়ে আমরা একটা বড় পরিকল্পনা করি। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন পাশ করার পর ছোটোখাটো কোর্স করার ট্রাই করে নানা কিছু, তো ওয়াই নট আমরা যখন লেভেল 3-তে থাকবো বা 3rd ইয়ারে থাকবো তখন থেকে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সেখানে ইন্টার্ন করার সুযোগ পাচ্ছি, তারা একটা কর্মমুখী শিক্ষার ধারণা পাচ্ছে, পাশ করে এসে সাথে সাথে পছন্দের ফিল্ডে চলে যেতে পারছে। সো এটার করার সুযোগটা কতখানি, নাম্বার 1। আর নাম্বার 2, ডেমোগ্রাফি ডিভিডেন্ডের কথা আমরা বলি, যে সুযোগটা আমাদের হয়তো আর 10 বছরের কাছাকাছি থাকবে, আমরা এই সুযোগটা কীভাবে গ্র্যাব করতে পারি? রাইট রাইট, এটা হচ্ছে সারা পৃথিবীতে তাই হচ্ছে, যে ইন্ডাস্ট্রিগুলো ওই সামারে যখন দুই সেমিস্টারের পরে যে গ্যাপ থাকে অথবা সেমিস্টারের মধ্যেও ছেলেমেয়েরা খুব মানে বেশিরভাগই ওই ইন্টার্নশিপটা করে 3 মাস 4 মাস। তো ওই সময়টায় আসলে ইন্ডাস্ট্রিগুলো যেটা দেখে যে এর মধ্যে ধরেন 100 জনকে ওরা এমপ্লয় করলো অ্যাজ ইন্টার্ন, এর মধ্যে দেখে যে আসলে কারা কতটা ইন্টারেস্টেড, কাদের সাথে কোম্পানির সাথে ম্যাচ করবে, কাজে তারা অটোমেটিক্যালি সিলেকশন প্রসেস হচ্ছে তখনই, আর ওরাও কন্ট্রিবিউট করে টু দ্য ইন্ডাস্ট্রি। সো এই প্রসেসটা আসলে ইনভেস্ট করতে হচ্ছে, কারণ ওই রিস্কটা নিতে হচ্ছে। তো যে 3rd ইয়ারের যে স্টুডেন্টটা, লেভেল 3 যে স্টুডেন্টটা আসবে, সে আসলে কতটা জানে সেটা তো বোঝা খুব মুশকিল। গ্রেড থেকে একটা আইডিয়া পাওয়া যাবে, বাট কোম্পানিতে কাজ করতে হলে তো শুধু গ্রেড ইজ নট সাফিসিয়েন্ট, তাকে মানে অ্যাক্টিভ থাকতে হবে, তাকে নিজের উৎসাহ নিয়ে কাজ করতে হবে। তো এগুলোই ওরা দেখার পরে 4 বছর পরে যখন পাশ করে ফেললো তখন ওখান থেকে অনেকে সরাসরি রিক্রুটেড হয়ে যায়। তো আমরা বাংলাদেশের কোম্পানিগুলা এইটাও শুরু করতে পারে। আই থিঙ্ক দিস ইজ ভেরি মাচ নিডেড। তো এখানে যেটা আমার মনে হয় যে কোম্পানিগুলোতে যদি একটু রিসার্চ ওরিয়েন্টেড হয়, একটু ইনোভেশনের দিকে যায়, তাহলে ওই যে গ্রুপটাকে ওরা রিক্রুট করবে ফর ইন্টার্নশিপ, তাদের থেকে যাদের মধ্যে আরেকটু বেশি ইনোভেটিভ অ্যাটিটিউড থাকে তাদেরকে পিক অ্যান্ড চুজ করতে পারে। তো যেমন বিভিন্ন কোম্পানি আমেরিকাতে ওরা আমার অনেক স্টুডেন্ট যায় ও সামারে কাজ করতে। তো যারা ওই কোম্পানিগুলোতে কন্টিনিউ করে, মানে কোম্পানি ওদেরকে পছন্দ করে অনেক বেশি, এটা আসলে অনেকটা মানে দুই পক্ষের থেকেই হতে হবে। স্টুডেন্ট দেখে যে এই কোম্পানির কাজগুলো আমার পছন্দ হয়,
আবার অ্যাটিটিউডটা ওরকম যে আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য কোম্পানি। কোম্পানি দেখে যে হ্যাঁ ওর অনেক নতুন নতুন আইডিয়া আসছে, কারণ ওরা তো খুব ফ্রি চিন্তা করতে পারে। এই দুটো মিলেই কোম্পানিগুলো অ্যাডভান্স করতে থাকে। কিন্তু ওই যে রিস্কটা নিতে হচ্ছিল এক সময়, যে আমি নিব 100 জনকে, তার থেকে হয়তো আমি 10 জনকে রাখবো, কিন্তু 90 জনের টাকা তো দিতে হচ্ছে, যত সম্মানই টাকা দিতে হোক, বাট ওয়ান হ্যাজ টু স্পেন্ড দ্য মানি। তার মানে ওইটা তখনই দরকার, তখনই সম্ভব যখন কোম্পানিগুলো দেখে যে আমি যা করি তার থেকে বেটার করতে পারি। আমি যে প্রোডাক্টটি বানাই হয়তো অন্য একটা ইনোভেশন অ্যাড করলে ইট কুড বি এ বেটার প্রোডাক্ট, কারণ আমি তো কম্পিট করতে হচ্ছে অন্য প্রোডাক্টের সঙ্গে। তো যদি ওরকম হতো যে না আমি যাই বানাই তাই বিক্রি হয়, তাহলে তো দরকার নাই আর, তাহলে তো স্ট্যাটাস কো হয়ে গেল। তো এই কোম্পানিগুলোর মধ্যে প্রোডাক্ট কম্পিটিশনের জন্যই রিস্কটা নিতে হয়, আর ওই রিস্কটাই ইট পেজ অফ ওভার লং টাইম। সবসময় করবে না, অনেক সময় ক্ষতি হবে। আচ্ছা স্যার, আমরা আমাদের আয়োজনের শেষের দিকে দুটো বিষয় আরও একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ধরেন আপনাদের মতো ব্যক্তিত্বদের দেখলে এখন যারা এসএসসি বা এইচএসসি স্টুডেন্ট তারাও ড্রিম দেখা শুরু করবে যে হ্যাঁ আমি এরকম একজন ব্যক্তিতে পরিণত হব, যেহেতু আমার পড়াশোনার লাইনটা একই রকমের, আমি এরকম যে পর্যায়ে যেতে চাই। কিন্তু মুশকিল হচ্ছে যেই কারিকুলামের মধ্য দিয়ে তারা বড় হচ্ছে, এই পর্যায়ে যাওয়াটা তাদের জন্য খুব টাফ। প্রথমত তারা প্রপার ইনফরমেশন জানে না যে কিভাবে আমি এই চ্যানেলগুলোতে যাব এবং কোন সাবজেক্টে কোন দেশের জন্য আমি কাজ করতে পারবো বা স্টাডি করে আসতে পারবো, স্বীকৃতির জায়গাটা কি। সেই হিসেবে আমাদের একেবারে শিক্ষা কাঠামোগত কী কী পরিবর্তন আপনি অ্যাডভাইস করবেন, আর যারা এখানে পড়াশোনা করবে অভিভাবকদের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, যেহেতু ছেলেমেয়েরা তাদের গাইডেন্সে বড় হয়? রাইট, চমৎকার প্রশ্ন। আসলে মানে আমাদের ভিত্তি তৈরি করবো কীভাবে, তাই না, লং টার্মের জন্যে। তো আমি তো বাংলাদেশে খুব ঘন ঘন আসি। যখন আমরা পড়াশোনা করতাম আমার মনে হয় আমরা খুব আনন্দে ছিলাম, কারণ ওই বিভিন্ন টিউশনি করতে যেতে হতো না, আমরা বিকালে খেলতে চলে যেতাম। সেই কাদামাটি হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরতাম, আর দু একটা হোমওয়ার্ক থাকলো, ওগুলো হোমওয়ার্ক করতাম। কিন্তু যেটা হতো যে আমার মনে হয় যে আমরা যখন ক্লাস 3, 4, 5, 6-এ পড়ি তখন আমরা 3, 4, 5, 6-এর মতোই থাকতাম। আমাদেরকে দরকার নাই যে ক্লাস 10-এর মতো যোগ্যতা অর্জন করা। কিন্তু ওই সময়টার যে ক্রিয়েটিভিটি, যে কিউরিওসিটি, সেটা মনে হয় মানে নার্চার করা হতো বাই নেচার। নার্চার মানে হচ্ছে যে এমন না যে ওইটার জন্য আলাদাভাবে প্রোগ্রাম করা হচ্ছে। উই আর ফ্রি টু থিঙ্ক। আমরা বই পড়তাম, গল্প করতাম। তো ওই এখন যেটা মনে হয় যে ওইটার সুযোগটা কমে আসতেছে, কারণ কম্পিটিশনটা একটু অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। একটা স্কুলে ভর্তি হওয়ার জন্যে ছোটোবেলা থেকেই যে কম্পিটিশন, আবার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে কম্পিটিশন, সেটা এখন খুব অ্যাবনর্মাল মনে হয় আমার কাছে। যে ক্রিয়েটিভিটিটা থাকছে না। আর ওই মানে ভবিষ্যতে কি হতে পারি সেটা অনেকটা আসে আমরা যখন বড় বড় সায়েন্টিস্টদের বায়োগ্রাফি পড়ি ছোটোবেলা থেকেই। আমার মনে আছে আমার মা ওই আলবার্ট আইনস্টাইন বা নিউটনের বই পড়ে পড়ে আমাদেরকে শোনাতেন। আমি তখন একেবারেই ছোট, আমি তখন যে ট্রাইসাইকেল চালাই। তো তখন আমার এখনও মনে আছে যে ওই লাইট বাল্ব কে তৈরি করলো, রেডিও কে তৈরি করলো, খুব ভালো লাগতো শুনতে। তো ওই নাম আর ওদের কাজ, এই দুটো মনে হতো যে অনেক কিছু করা সম্ভব, কিন্তু ওটার জন্য ফ্রি টাইম দরকার। ওখানে ওইটার বেসিস তো কোনো স্কুলে ভর্তি হওয়া যাবে না, হ্যাঁ, কাজে ওখানে তো কোনো গ্রেডিং হচ্ছে না। তো আমার মনে হয় এই যে রোল মডেলস তৈরি করা বা রোল মডেলসটাকে অনুভব করা, যে আইনস্টাইন কে ছিলেন এবং হাউ হি গ্রো আপ, ওনার জীবনটা কেমন ছিল, কি কাজ করতেন, কি করলেন যার জন্য উনি এত সম্মানিত হলেন, বা অন্য সাহিত্যিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারেন। কিন্তু ওই যে দ্য টাইম টু থিঙ্ক অ্যাবাউট লার্জ বিগ পার্সোনালিটিস যারা আমাদের জীবনকে চেঞ্জ করে ফেলেছে, যাদের কন্ট্রিবিউশনের জন্যে আমরা হু উই আর টুডে, তো ওইটার স্কোপটা খুব দরকার। এবং ওইটার জন্য আমি প্রায় বলি যে বাবা মার ভূমিকাটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকে বলেন যে আমি মাকে খুব বেশি নিয়ে আসি, কিন্তু আমার মনে হয় মায়ের ভূমিকাটা একটু বেশি। এই জন্য যে হয়তো বা আমার মা যেভাবে আমাকে তৈরি করেছিলেন ন্যাচারালি, নট যে প্ল্যান্ড, যেটা আমি যদি আইনস্টাইনের কথা বলি তাহলে আমার ছেলে
বড় হবে, নট বিকজ অফ দ্যাট বাট বিকজ শি ওয়াজ ইন্টারেস্টেড। মা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে আর করেন নাই। তো আমার মনে হয় বাবা মাদেরও একটু ভূমিকা আছে, ছোটোবেলা থেকেই বড় স্বপ্ন দেখা আর বড় মানুষকে নিয়ে আলোচনা করা, সেটা দিনে 10 মিনিটের জন্যই হোক, কিন্তু ওইটাও কমে যাচ্ছে দিন দিন, এবং ওইটা ছাড়া কিন্তু বড় স্বপ্ন দেখা খুব কঠিন। এবং যে কোনো স্বপ্নে আমরা দেখি না কেন বাধা তো থাকবেই। বড় স্বপ্ন থাকলেই বাধাগুলোকে খুব বেশি বড় মনে হবে না। তো ওই আমরা যদি সবসময় চিন্তা করি যে আমাকে এ পেতে হবে বা ওই গ্রেড ফার্স্ট হইতে হবে বা কি করে আমি একটু ভালো ইউনিভার্সিটি ঢুকতে পারবো। আপনি খুব চমৎকার করে বলছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের না একটা মাইন্ডসেট করে দেওয়া হয়েছে যে এবছর এত লক্ষ A+ পেল, এটা শুনতে চায় বাবা মারা, কিন্তু A+ পাওয়ার মধ্য দিয়ে যারা যাচ্ছে তাদের মধ্যে দেখা যায় যে ন্যূনতম মার্কও তারা অর্জন করতে পারছে না ভর্তি পরীক্ষায়। তাহলে গলতটা তো নিশ্চয়ই এডুকেশন অবশ্যই 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 কি করা ওটা আসলে অনেকটা পলিসি মেকারদের উপর ডিপেন্ড করবে। এটা তো অবভিয়াস যে এই যেটা আপনি বললেন যে একটা সেট করা হলো বা আমার চাচ্ছে আমি আমার ছেলে মেয়ে ওই গ্রুপে চলে যাক, তো এটা আসলে একেবারেই খুব রাইট। বাইরের অভিজ্ঞতা আসলে ছেলে মেয়েদেরকে অসম্ভব ফ্রিডম দেওয়া হয়। ফ্রিডম ইন দি সেন্স যে ওই ছেলে মেয়ে আসলে ওখানে সবাই পাশ করে যায়, এমন না যে ওই ফার্স্ট গ্রেড থেকে সেকেন্ড গ্রেড যাওয়ার জন্যে কম্পিট করতে হবে, গ্রেড হচ্ছে পাশ করে চলে যাবে। ওখানে রিস্কটা হচ্ছে যে কেউ কেউ খুব শিখবে, কেউ কেউ খুব একটা শিখবে না, কিন্তু গ্রেড থেকে 1 থেকে 2 থেকে 3 পাশ করে ক্লাস 11 পার হয়ে চলে যাবে। সো এইখানে যেটা হয় যে আমার মনে হয় যে ওই মানে জ্ঞান বিজ্ঞানের খুব যে কিউরিয়াসিটি যে পার্টটা সেটা হারায় যাচ্ছে। একটা গোলটা হওয়া উচিত যে হাউ টু ক্রিয়েট এ মাইন্ড, নট টু গেট এ গ্রেড। মানে গ্রেড হয়তো অনেকেই পেতে পারে, গ্রেড নিয়ে বলছে যে ABCD বা যে গ্রেডই হোক, কিন্তু ক্রিয়েটিং এ মাইন্ড হচ্ছে আই থিঙ্ক মাচ মোর চ্যালেঞ্জিং। ওখানেই আমাদের শিক্ষাবিদ যারা পলিসি মেকার, শুধু বাংলাদেশে না হোল ওয়ার্ল্ডে এটা দরকার। আমরা সবসময় বলি যে ইউনিভার্সিটি পলিসি হতে হবে টু বিল্ড ক্রিটিক্যাল থিঙ্কার্স, সেটা হয়তো যারা PhD করবে। কাজেই ওইটা তো কোনো হিসাব করা যায় না, কিন্তু হু ইজ এ ক্রিটিক্যাল থিঙ্কার বা যে বাচ্চাটার যে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে, ইমাজিনেশন থাকে, হাউ টু কিপ ইট আপ। আই থিঙ্ক পিকাসো বলেছিল যে উই আর অল আর্টিস্টস, দ্য ডিফিকাল্টি ইজ হাউ টু কিপ দ্য আর্টিস্টিক মাইন্ড অ্যাজ উই গ্রো আপ। ছোটোবেলায় আমরা সব ছবি আঁকি, কল্পনা করতে পারি, কিন্তু কদিন পরে পারি না, কারণ এডুকেশন সিস্টেমটা এরকম যে ওই অনেকগুলো জিনিস শিখতে হবে, শিখে এই জিনিস জানতে হবে, মানে স্কিল সেটের মতো আর কি। তো আমার মনে হয় এডুকেশন সিস্টেম বা পলিসি মেকার্স তাদের একটা বড় গোল হওয়া উচিত, হাউ টু কিপ এ ক্রিয়েটিভ মাইন্ড। কারণ আমরা খুব মেধাবী জাতি, আমাদের এখান থেকে যারাই বাইরে যাচ্ছে সবাই খুব ভালো করছে, আমি খুব প্রাউড তাদেরকে নিয়ে। সবাই খুব স্মার্ট, মানে অনেক কিছু মিলাই ফেলতে পারে। তো কাজেই আমার মনে হয় এটা একটা বড় হিউম্যান রিসোর্স আমাদের দেশে। ওই ক্রিয়েটিভ মাইন্ডটা যদি একটু নার্চার করা যায় ঘরে বা আমার থ্রুতে, স্কুলে টিচারদের থ্রুতে, ইউনিভার্সিটিগুলোতে টিচারদের থ্রুতে, তাহলে আই থিঙ্ক আই হ্যাভ এ হিউজ পোটেনশিয়াল। হয়তো আমাদের থেকে এমন টেকনোলজি বেরোবে যেটা বাইরের পৃথিবী এখনও চিন্তাই করে নাই, কারণ আমাদের ছেলেমেয়েরা তো সেটা করছে বাইরে যেয়ে, তো আমরা করতে পারবো না কেন এখানে থেকে? আমাদের তো রিসোর্সের এখন অনেক রিসোর্স, এইসব ক্ষেত্রে রিসোর্স খুবই কম, মানে খুব বেশি টাকা পয়সা লাগে না। ইটস হাউ আমাদের মাইন্ডসেটটা কোথায়, আমাদের প্রায়োরিটিটা কোথায়। আমি আশাবাদী, আমাদের গুড টাইম, ভেরি গুড টাইম। থ্যাংক ইউ স্যার। লাস্ট একটা বিষয়, আপনি একটা কনভোকেশনে এসেছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে, এবং আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির কথা আপনার এই আলোচনায় মাঝে মাঝে উঠে এলো। সুনির্দিষ্টভাবে এই ইউনিভার্সিটি নিয়ে আপনার বিশেষ কোনো অবজারভেশন, বিশেষ কোনো এক্সপেকটেশন? আমি আসলে এখানে এসেছিলাম, আমার খুব শ্রদ্ধেয় টিচার প্রফেসর জামিনুর রোজা চৌধুরী ছিলেন এটার ভাইস চ্যান্সেলর। উনি 2018 সনে
আমাকে বলেছিলেন এসে একটা একটা সেমিনার দেওয়ার জন্যে, তখন এসেছিলাম। আর তখন অনেক টিচারদের সঙ্গে আলাপ হলো, আর পার্টিকুলারলি স্যার ছিলেন এখানে, ভাইস চ্যান্সেলর। তো তখন আমার আই হ্যাড ভেরি গুড ফিলিং ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছিল। তো অনেকটা ওই কারণেই আবার আসা, কারণ এখন জামিলসে চলে গেছেন, হয়তো বা ছাত্রদের সাথে কথা বললে, সেখানে কথা বললে হয়তো বা আরেকটু ইন্সপায়ার যদি আমিও হতে পারি, ওনারা হতে পারেন। তা আমার এগেন ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ দেখি, আমি কালকে যেটা দেখলাম, আমার মনে হয় একটু সুযোগ দরকার, একটু অপরচুনিটি দরকার, একটু রুম দরকার, যেখানে ওরা খুব তাড়াতাড়ি ফ্লোরিশ করতে পারে। ওই রুমটার জন্য একটু রিস্ক নিতে হবে, একটু খরচ করতে হবে, একটু জায়গা কিনতে হবে, হয়তোবা একটু ফিজিক্যাল রুম দিতে হবে। ইনফ্যাক্ট কালকে আমি বলছিলাম যে ইনফ্যাক্ট জাস্ট যেই রুমে আমরা খাচ্ছি, শুধু এই রুমটাতেই যদি আমরা কিছু নতুন ইনস্ট্রুমেন্ট দিতে পারি, পরের দিন থেকে স্টুডেন্টরা অনেক কিছু করবে। এই স্টুডেন্টরাই যারা এখন পড়াশোনা করছে, চোখে অনেক স্বপ্ন আছে, ওয়াই নট? তো এই ইউনিভার্সিটিতে আমার একই আশা, এখানে অনেক ভালো ভালো টিচার আছেন, আমারই টিচাররা যে এখানে পড়াচ্ছেন এখন, তো কাজেই আমার একটু বায়াসও আছে। তা আমি আশা করি যে এশিয়া প্যাসিফিক একদিন ভালো রিসার্চ ইনস্টিটিউশন তৈরি হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ে যিনি সদস্য হয়েছেন বাংলাদেশেরই তাহের আবু সাইফের সঙ্গে, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে কথা হবে আবারও, সাথে থাকবেন।